কারণেই আন্ডার মানে সামেশ্বর বিক্রি করাটা উচিত না। এটা ভীষণ বড় ক্রাইম। প্রত্যেকটা মানুষের কাছে আমানত আর ইমারত দুটোই থাকা উচিত। তো এই যে ধরুন টাচটা, ফিলিংসটা, এইটা আমাদের সাথে পলিসিগুলো করলে পরেই হয়। যে জিনিসটা ইন্স্যুরেবল তারই ইন্স্যুরেন্স হওয়া উচিত। 40 বছর বয়স কারুর, তার ধরুন সন্তান হলো, তখন তাকে কি ইনভেস্টমেন্টের কিরমভাবে পরামর্শ আপনি দেবেন? নমস্কার, আমি ইপসিতা। আনকাট আড্ডার সমস্ত দর্শককে স্বাগত জানাচ্ছি। আমাদের আনকাট আড্ডা চলছে নানান রকম গল্প এবং আড্ডা নিয়ে। আজকের আড্ডাটা খুব জরুরি। আমরা সব সময় মনের মধ্যে বপন করি, যাপন করি, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে সঠিক মানুষকে পাই না, বলতেও পারি না। আমরা আজকে কথা বলবো টাকা নিয়ে। টাকা মানে শুধু টাকা, অর্থ নয়, টাকার ভবিষ্যৎ, নিরাপত্তা, সব কিছু নিয়ে। আমাদের সাথে আজকের আনকাট আড্ডায় রয়েছেন নীলকমল সাহা। নমস্কার নীলকমল দা, আপনাকে আনকাট আড্ডায় স্বাগত জানাচ্ছি। নীলকমল দা একজন সুপরিচিত, অভিজ্ঞ, দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা রয়েছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার একজন অ্যাডভাইজার। আজকে আমরা কোনো সেলস টক করব না। আজকে আমরা গল্প করব বা জানতে চাইব মানুষের টাকার সুরক্ষার ব্যাপারে, যেটা ভীষণ ইম্পর্টেন্ট আমার জন্য, আপনার জন্য, আপনাদের সকলের জন্য। কথা না বাড়িয়ে প্রথমে নীলকমলদার কাছেই চলে যায়। নীলকমলদা, আপনি এলআইসির এজেন্সি নেওয়ার কথাটা ভেবেছিলেন কেন? প্রথমে সকলকে নমস্কার এবং ইপসিতা ম্যাডামকেও নমস্কার, এবং এই চ্যানেলের সমস্ত যারা দর্শক তাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে অনেক ধন্যবাদ জানাই। এবং আজকের যে টপিকটা ম্যাডাম যেটা সেট করেছে, ডেফিনেটলি এটা প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় একখানা টপিক। তো আমি সৌভাগ্য যে আপনাদের সাথে আমি দু একটা কথা শেয়ার করতে পারছি। সবার প্রথমে ম্যাডাম যে কোশ্চেনটা করলেন সেটা হচ্ছে এরকম, এলআইসির এজেন্সি বা এলআইসির অ্যাডভাইজারিতে আমি আসলাম কি করে। এইটা আমার কাছে মানে বাই চয়েস নয়, এটা আমার কাছে বাই ইয়েতেই হয়ে গেছে, গিয়ে মানে সিস্টেমেতেই এসে গেছে। আমার দাদা অ্যাডভাইজার ছিল, এলআইসিতেই কাজ করতেন। ওই সুবাদে আমি সঙ্গে সঙ্গে পোস্ট অফিস, ন্যাশনাল ইন্স্যুরেন্স এই সমস্ত করতে করতে আমার এলআইসিতে আসা। আর আমি একটা জিনিস যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে মানুষের কাছে সঠিক জিনিসটা পৌঁছে দেওয়ার জন্য যে জিনিসগুলো দরকার, যে কোম্পানিগুলো দরকার, যে পলিসিসগুলো দরকার, সেগুলো সব গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছেই আছে। সেগুলোকে মানুষের কাছে মানে ভালোভাবে প্রেজেন্টেড করবার জন্য আমি বোঝাতে হবে। সেই কারণেই আমার বেসিক্যালি এলআইসিতে আসা। আচ্ছা, তাহলে এই যে দীর্ঘদিন হয়ে, কত বছর হয়ে গেল এই প্রফেশনে আছে? লাস্ট 29 ইয়ার্স। 29 ইয়ার্স, মানে অনেক অনেক বছর। তো এতগুলো বছরে আপনি শুধু হ্যান্ডেল করলেন টাকা এবং মানুষ, ম্যান অ্যান্ড মানি আর কি যাকে বলে। মানে তাহলে এটা হ্যান্ডেল করলেন কিভাবে, টাকা এবং মানুষ কিভাবে হ্যান্ডেল করলেন? দেখুন, আমি মানুষকে একটা জিনিসই সবসময়ের জন্য গাইড করি, সেটা হচ্ছে যে সঠিক দিশা দেখানো। সেটা হচ্ছে যে কোনো, আমি যে কাজগুলো করি, যেরকম পোস্ট অফিস, মিউচুয়াল ফান্ডস, এলআইসি, ন্যাশনাল ইন্স্যুরেন্স, এইগুলো যেগুলো কাজ করি সেগুলো প্রত্যেকটারই গভর্নমেন্ট রিলেটেড কাজ। পোস্ট অফিস, এলআইসি, মিউচুয়াল ফান্ডস, এইগুলো সিকিউরড কাজ। আর সঙ্গে সঙ্গে যে কাজগুলো আমরা করি, যেরকম এলআইসি, এটা একটা সভেরেন বন্ড গ্যারান্টির সমেত একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। মানুষ এখানে টাকা রাখলে নিশ্চিতভাবেই তারা সমস্ত টাকা পয়সা পাবে। এটা কোনো চিট ফান্ড বা এরকম গোছের কিছু নয়। কাজেই এখানটার মধ্যে মানুষ তাদের কষ্টার্জিত টাকা যখন আমার হাতে দেয়, আমি সবার আগে মনে করি যে এই টাকাটা তার কাছে কিভাবে সেফলি তার কাছে ম্যাচুরিটি অবধি পৌঁছবে। কাজেই এইটা আমার কাছে সব থেকে বড় মাথায় থাকে। সেই জন্য মানুষ এবং টাকা এই দুটোই আমি মানে ভীষণভাবে ব্যালেন্স করে এটাকে নিয়ে যেতে হয়। তার কারণ কোনো কারণেই আমার মনে হয় যে কেউ যখন আমার কাছে কিছু ইনভেস্টমেন্ট করতে আসছে, তখন আবার সবার আগে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এইটা যদি আমার টাকা হতো, ওই পজিশন থেকে আমি কিভাবে এই টাকাটাকে ইনভেস্টমেন্ট করতাম, এবং ওনার কি গোল সেট করা আছে সেই গোলের সাথে কিভাবে এটা অ্যাডজাস্ট হয়,
এইটাই আমার সবার প্রাধান্য দিতাম। এর ফলে আজ 29 বছর ধরে আমি থার্ড জেনারেশনেরও কাজ করে যাচ্ছি, মানে মানুষের সাথে সম্পর্ক আর মানুষের টাকা সুরক্ষিতভাবে তার ম্যাচুরিটি, তার ডেথ ক্লেম, তার হেলথ ইন্স্যুরেন্সের কোনো ক্লেম হলে তার প্রপারভাবে পাওয়া, এই দুটো মানুষ এবং টাকা দুটোকে আমি সুন্দরভাবে এখন হ্যান্ডেল অবধি করতে পারছেন। নিয়ে যাচ্ছি আর কি। খুব ভালো, এবং করে যাবেন, কারণ আপনার ভীষণই রেপিউটেশন আছে, ভীষণই আপনি পপুলার আপনার এলাকায়, এটা আমরা জানি। কারণ you. নীলকমলদার কাছে ইনভেস্ট করে বা নীলকমলদার পরামর্শ নিয়ে মানুষ যখন তার টাকাটাকে সুরক্ষিত করে, তখন নীলকমলদা মানে প্রায় 24 ঘন্টাই বলতে গেলে তাকে সেই সময়টা দেন। একদম। আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে নীলকমলদার নাম্বার দিয়ে তো দিচ্ছি, আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরে আপনার কাছে যে প্রশ্নটা করছি, এটা সাধারণ মানুষ মানে ইনভেস্ট করার লক্ষ্যটা তার কিভাবে গ্রো করবে, মানে একজন সাধারণ মানুষকে আমি যদি বলি, আপনি দর্শকদের বলবেন যে সাধারণ মানুষ হয়ে খুব কম টাকা রোজগার করে বা মোটামুটি, তিনি কেন ইনভেস্ট করবেন, কোথায় ইনভেস্ট করবেন, সেই গাইডলাইনটা আপনি তাহলে একটু দিন। দেখুন, যখন আমার কাছে কোনো কেউ হয়তো এক নতুন চাকরি পেয়েছে, বা কেউ হয়তো নতুন জীবন শুরু করেছে, বা ধরুন কেউ রিটায়ারমেন্টের পরে আমার কাছে যখন কেউ আসে, আমার সবার প্রথমে তার কাছে একটাই জিজ্ঞাস্য থাকে যে আপনার গোলটা কি, আপনি টাকা ইনভেস্টমেন্ট করতে চাইছেন কি পারপাসে, কিসের জন্য। ধরুন যে ছেলেটা আজকে নতুন চাকরিতে জয়েন করার পরে সে যখন আমার কাছে আসে যে আমি কিছু ইনভেস্টমেন্ট করতে চাই বা আপনি আমাকে পরামর্শগুলো দিন, তখন আমার তার কাছে কোশ্চেন থাকে যে তুমি কত টাকা রোজগার করো, বাবা মায়ের রেসপন্সিবিলিটি তোমাকে কতটা নিতে হয়, এবং তোমার আগামী দিনের গোলগুলো কি আছে। এই কোশ্চেনগুলো করার পরে তখন আমার কাছে যে ফিডব্যাকটা আসে, এবং আমি কিছু তার কাছে টেস্ট করা হয় আমাদের, মানে ফিনান্সের কিছু কিছু টেস্ট আছে, সেই টেস্টগুলো যেরকম কোনো ডাক্তারের কাছে গেলে পরে সে ডাক্তারেরা তাদেরকে বিভিন্ন রকম টেস্ট করায়, তো আমরাও সেরকম কিছু কিছু ফিনান্সিয়াল টেস্ট করাই। তার হিউম্যান ভ্যালু কতটা, তার ইনকামের সাথে তার কতটা ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট হতে পারে, এবং তার গোলটা কি সেট করা রয়েছে, এইগুলো সমস্ত কিছু করার পরে আমি তার প্রয়োজনীয়তাটা বোঝার পরে তাকে আমি প্ল্যান সাজেস্ট করি। যেরকম ধরুন কোনো একজন যে হয়তো কোনো একটা প্রাইভেট সেক্টরে কাজ করে একটা ছেলে, তার বয়স হয়তো ধরুন 24 বছর কি 25 বছর, সে হয়তো চাকরি করার পরেই সে আমার কাছে যখন আসলো, আমি তাকে তার রিটায়ারমেন্টের পরে তার পেনশন সেরকম থাকবে, না, পেনশন নেই নেই, নেই। এবার তার গোলটা থাকা উচিত হয়তো পেনশন রিলেটেড। এবার আমি তাকে হয়তো এটা নিয়ে কিছুটা আইডিয়া দিলাম। অনেক অনেক ছেলে মেয়েদের এরকম আইডিয়া থাকে, মানে ইচ্ছা থাকে যে আমি 15 বছর বা 10 বছর কাজ করব, কাজ করার পরে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি কিছু একটা আমার নিজের মতন করে কিছু একটা করতে Entrepreneurship, চাই, হ্যাঁ। অন্টারপ্রেনারশিপ কিছু করতে চাই, ঠিক। এবার তার যখন এই গোলটা থাকে, তাহলে আমাকে তার প্ল্যানিং, তার সিস্টেম ডিফারেন্ট অনুসারে প্ল্যানিং, আমাকে, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। তার 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 চাহিদা অনুসারে তখন তাকে রাইট। আমাকে প্ল্যানগুলো সাজেস্ট করতে হয়। এবার এই প্ল্যানগুলোর মধ্যে আমরা কতটা ডেট, কতটা ইকুইটি, তার ইমিডিয়েট কি রিকোয়ারমেন্ট, এইগুলো সমস্তগুলোকে আন্ডারস্ট্যান্ড করার পরেই তারকে প্ল্যান, বিভিন্ন রকম আইডিয়াগুলো আমাদেরকে শেয়ার করতে হয়। তাহলে দর্শকদের কাছে বলি যে সত্যিকারেরই ডাক্তারদের কাছে যেরকম গেলে আমাদের বিভিন্ন রকম টেস্ট করানো হয়, মানে করতেই হয় ডাক্তারদের, নাহলে ঠিকমতো চিকিৎসা করা যাবে না। তাই আপনি যখন নীলকমলদার কাছে যাবেন, তাহলে এই রকমই একজন অ্যাডভাইজার উনি, যে আপনি গেলেন এই পলিসিটা করব বললেন, করে দিলেন, সেটা উনি করেন না। তার ব্যাক অফিস তাকেই টেস্ট করায়, মানে কি চাই, তার কোনটা নিড আছে, কি পরবর্তীকালের কি চিন্তাভাবনা প্ল্যানিংস রয়েছে, তার উপর ভিত্তি করেই কিন্তু তার ইনভেস্টমেন্টগুলো নীলকমলদা সেট করেন। এটা ভেরি মাচ ইম্পর্ট্যান্ট, কারণ আমরা তো সাধারণ মানুষ সেটাই বুঝতে পারি না যে কোথায় ইনভেস্ট করা উচিত। নীলকমলদার মতো এই ধরনের অ্যাডভাইজার যারা রয়েছেন, তারা এটা ঠিক করে দেন। আচ্ছা, ইনভেস্ট করতে গেলে কি একটা জায়গায় ইনভেস্ট করাই উচিত, নাকি অনেকগুলো জায়গা সেট করে, সেটা কোনটা সিকিউর বেশি? না, অ্যাকচুয়ালি আপনি আগে যেটা বললেন সেটা আপনার সকল গ্রাহকদের, দর্শকদেরকে আমি এটাই বলবো, সেটা হচ্ছে যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে যে আগে আপনার টেস্ট করা, ফিনান্সিয়াল টেস্ট করার পরেই আপনার প্ল্যান সাজেস্ট করা। ম্যাডাম যেটা বললেন এটা অ্যাবসলিউটলি কারেক্ট। আর ইনভেস্টমেন্ট করার সময়তে কেউ ধরুন আপনি যেটা বললেন যে এক জায়গায় ইনভেস্টমেন্ট করা ঠিক কিনা, বিভিন্ন জায়গায় করা উচিত, এটা ভীষণ ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে
কোনো সময়ের জন্যে একটা বাস্কেটে সমস্ত কিছু রাখা উচিত না। যেরকম ধরুন আমরা কেউ যদি অসুস্থ হই, আমরা যেহেতু ডাক্তারদের নিয়ে কথা হচ্ছে তাই জন্য ডাক্তারি শব্দটাও ব্যবহার করছি। ডক্টর হয়তো আমাদের বললো যে আপনাকে রেগুলার ফুডস নিতে হবে। তার মানে আমরা কিন্তু সকালে ব্রেকফাস্টে হয়তো ফল খেলাম, দুপুরবেলায় লাঞ্চে আমরা সারাদিন মানে ফল খেলাম না, বা ডিনারেও সারাদিন ফল খেলাম না। ঠিক তেমনি আমরা যেরকম আমাদের ডায়েটটাকে যেরকম ডাইভার্স মানে আমরা প্রোটিন খাই, মানে সমস্ত রকম কিছু খাওয়ারই আমাদের প্রয়োজন, যেরকম মাছ মাংস দরকার হয় সেরকমই ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে কিন্তু এরকম ডাইভার্সিফাই থাকাটা ডেফিনেটলি উচিত। শুধু ধরুন কেউ ডেট ইনভেস্টমেন্টই করে গেল, সে ইকুইটিতে ইনভেস্টমেন্ট করলো না, তার কিন্তু পোর্টফোলিও কিন্তু ঠিকঠাক মতন গোছে সাজানো আচ্ছা। হবে না। তাকে ফিনান্সিয়াল পিরামিড আমরা বলি সবসময়ের জন্য। ধরুন পিরামিড বছরের পর বছর মানে বছরের হাজার হাজার বছর ধরে পিরামিড একদম একই রকমভাবেই রয়ে গেছে, পিরামিডের কোনো চেঞ্জ হয়নি। তেমনি ফিনান্সিয়াল পিরামিডটাও ভীষণ ইম্পর্টেন্ট। ফিনান্সিয়াল পিরামিডের বেস যেটা হয় সেটা হচ্ছে আমরা বেসিক্যালি ডেট ইনভেস্টমেন্ট দিয়ে শুরু করি, তারপরে এরপরে মিডিয়াম রিস্ক, তারপরে হাই রিস্ক, তারপরে একদম রিস্ক ইনভেস্টমেন্ট, এরকমভাবে আমাদের পিরামিডটাকে সাজানো হয়। যেরকম যদি ধরুন কেউ পিরামিডের মধ্যে কেউ প্রথমেই চাকরি পাওয়ার পরেই সে যদি সম্পূর্ণ টাকাটা তার ইকুইটিতে ইনভেস্টমেন্ট করে দেয়, যদি যেরকম এখন যেরকম মার্কেট ডাউন যাচ্ছে, ক্র্যাশ করেছে মার্কেট, আমরা অনেক সময় দেখেছি ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ করেছে এবং সারা ওয়ার্ল্ডের মার্কেটও ক্র্যাশ করে। যখন সে যদি সম্পূর্ণ টাকাটা তার ইকুইটিতে রেখে দেয়, এবার দেখা গেল যে মার্কেট কোনো কারণে ক্র্যাশ করেছে, এবার যদি তার কাছে টাকার দরকার হয় সে তখন একদম পুরো হ্যান্ড টু বাউন্ড, তখন কিচ্ছু মুভমেন্ট করতে পারবে না। সেই জন্য যদি সে মেনটেন করে ফিনান্সিয়াল পিরামিড বেস, তার কাছে ইকুইটি এবং ডেট, তারপরে একদম একটু মিডিয়াম রিস্ক, তারপরে আর একটু রিস্ক, এরকমভাবে যদি আমরা পিরামিডটাকে সাজাই, ইনভেস্টমেন্টটাকে ওরকমভাবে করি, তাহলে আমাদের পোর্টফোলিওটাকে ঠিকঠাক মতনভাবে সাজানো মানে যাবে। এই বেসটা কি হওয়া উচিত, মানে কি কি প্রথম থেকে কিভাবে এটা একটুখানি দেখুন, বুঝি। বেস ইনভেস্টমেন্ট যেটা হওয়া উচিত সেটা হচ্ছে রেকারিং ডিপোজিট, ব্যাংক, পোস্ট অফিস রেকারিং ডিপোজিট, পিপিএফ, এলআইসির এন্ডাওমেন্ট টাইপ পলিসি, এফডি, ফিক্সড ডিপোজিট, মেবি রিয়েল স্টেটের কিছু একটা অংশ, রিয়েল স্টেটে কিছু ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে আপনার বেস ইনভেস্টমেন্ট। এর পরবর্তীকালে যখন এইটা যখন একটু স্টেবল হয়ে গেল, এটা যখন ঠিকঠাক মতন হয়ে গেল, তারপরে আমরা একটু লিটল বিট রিস্ক, যেমন ধরুন এসআইপি, লামসাম মিউচুয়াল ফান্ডস, এরকম। এরপরেও আমরা যেতে পারি হচ্ছে ধরুন শেয়ার মার্কেট, এরপরে আমরা যেতে পারি একেবারে একদম যখন একদম টপেতে, সেখানটায় আমরা বেটিংও করতে পারি, যদি আমার নিচের বেসটা যদি ঠিকঠাক থাকে, Strong এবার থাকে। স্ট্রং থাকে। তাহলে আমি যদি বেটিং করি, বেটিং করার পর হয়তো দেখা গেল আমার আমার পোর্টফোলিওটা হয়তো 2 কোটি টাকার পোর্টফোলিও হয়ে গেছে। আমি যদি ওখান থেকে যদি 10 লাখ টাকা যদি আমার বেটিং করতে গিয়ে লস হয়, তাহলে কিন্তু আমার পিরামিডের মধ্যে কোনো এফেক্ট পড়বে না। আচ্ছা। কিন্তু আমার কাছে টোটাল ফান্ডটাই 10 লাখ টাকা, আমি ওই টাকাটা নিয়েই যদি বেটিং বা মিউচুয়াল ফান্ডস বা এরকম তা কিছু গেল জায়গায়, পুরোটা। তখন কোনো রকম ডিস্টার্ব হলে পরে পুরো Right. পিরামিডটা ভেঙে পড়ে যাবে। এক্স্যাক্টলি। আমি তাহলে আপনি একটা রিয়েল এস্টেটের কথা বললেন, আমি তারপরে এই সূত্র ধরেই বলছি যে রিয়েল এস্টেট বা এই ধরনের প্রপার্টিতে ইনভেস্ট করা কি প্রথমে উচিত নয়, তাই আপনি আপনার পিরামিড অনুযায়ী সেটাই বলছে নাকি? না, দেখুন, রিয়েল স্টেট থাকাটা উচিত ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে, এবং রিয়েল স্টেটটা কিন্তু আমাদের পিরামিডের বেসটাতেই থাকে, জমি কেনা বা বাড়ি করা এইগুলো। এটাতে এটা এটা একটা ইনভেস্টমেন্ট কাম, আমাদের এটা প্রয়োজনীয়তাও থাকে। তো রিয়েল স্টেটটা নট ব্যাড, রিয়েল স্টেট থাকা উচিত। কিন্তু রিয়েল স্টেটের সাথে সাথে রিয়েল স্টেট হচ্ছে এটা হচ্ছে একটা মানে অ্যাসেট, এবং রিয়েল স্টেটের সাথে সাথে আপনার কিন্তু শুধুমাত্র আমি 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 আমার কাছে হয়তো ধরুন আমি আমার লাস্ট 10 ইয়ার্স ধরে আমি শুধুমাত্র রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট করে গেলাম, আমার কাছে আমানত কিছু রইলো না, ইমারতটা হয়ে গেল। প্রত্যেকটা মানুষের কাছে আমানত আর ইমারত দুটোই থাকা উচিত। এবার ধরুন আমি যদি কোনো একটা প্রবলেমে পড়ি, ফিনান্সিয়াল প্রবলেমে পড়ি, তখন দেখবেন আপনার হয়তো একটা বাড়ি আছে বা একটা ফ্ল্যাট আছে, সেই ফ্ল্যাটটার বা দাম জমি হয়তো, আছে, হ্যাঁ। হ্যাঁ জমি আছে, বা সেই ফ্ল্যাটটার বা বাড়িটা বা জমিটার দাম হয়তো ধরুন 10 লাখ টাকা। কিন্তু আপনি যখন বিপদে পড়লেন, কোনো মেডিকেল ইস্যুস বা কোনো কারণে যদি টাকার দরকার হয়, এবার আপনি যদি ওই জমিটাকে বিক্রি করতে যান, যে জমিটার 10 লাখ টাকা দাম, সেই জমিটা হয়তো আপনাকে তখন
লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ টাকা Loss বিক্রি হয়ে করতে গেল। হবে, লসে বিক্রি করতে হবে, তখন ইউ হ্যাভ টু নিড দিস। সেরকমই যাতে আপনার কাছে কোনো প্রবলেম পড়লে আপনার কাছে যে যাতে একটু ফান্ড থাকে, যেটা আপনি ওটাকে সামাল দিলেন, পরবর্তীকালে আপনার ওই জমিটাকে আপনার বিক্রি করার দরকার হলে আপনি সময় নিয়ে জমিটাকে বিক্রি করুন। সেই জন্যে প্রত্যেকটা ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে আমানত আর ইমারত দুটোই থাকা উচিত। আচ্ছা। আমানত আর ইমানতের মধ্যে ব্যালেন্স থাকাটা ভীষণ উচিত, না হলে পরে প্রবলেমের সময়তে আমানত আপনার কাছে যেরকম সাপোর্ট করবে, এখানটার মধ্যে কোনো লস নেই। ধরুন আপনার কাছে আপনি একটা ব্যাংকে এফডি করেছেন, আপনি 2 বছরের জন্য করেছেন, আপনি 1 বছরের মাথায় যদি ওটা তোলেন বা ওটা থেকে লোন নেন, আপনার কোনো লস হবে না। কিন্তু আপনি জমিটা যদি বিক্রি করেন, তাহলে হয়তো দেখা গেল যে ওই সময়টাতে, বিপদের সময়টাতে লোকে সুযোগ বুঝে আপনার প্রাইসটা হ্যাঁ, ঠিকঠাক দেবে তখন না। তো টাকাটা দরকার। হ্যাঁ, সেই জন্য আপনার তখন কি হবে, তখন আপনাকে লসেতেই করতে হবে, কিন্তু আমানত থাকলে সেটা কোনো রকম সেটা হাতই সমস্যা হবে পড়তো না, না। হাত হ্যাঁ। পড়বে না। আচ্ছা নীলকমল দা, এখন তো সোশ্যাল মিডিয়া দেখেও তো আমরা সবকিছুই শিখে যাচ্ছি, রান্না বান্না থেকে শুরু করে সবকিছুই। তা সোশ্যাল মিডিয়াতেও তো অনেক ইনফরমেশন থাকে বা এরকম পরামর্শ দেওয়া হয়, তা সেটা কি ঠিক বলে মনে হয় আপনার? দেখুন, সব কিছুরই না নেগেটিভ এবং পজিটিভ দুটো জিনিসই থাকে, সমস্ত জিনিসেরই। কিন্তু কিছু কিছু জিনিস আছে যে জিনিসগুলো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু কিছু কিছু জিনিসগুলো যেগুলোকে আমরা আমাদের মাইন্ডের মধ্যে আমরা সেট করে সেট নিই। করে ফেলতে পারি। যেরকম উম, ধরুন আপনার এই বিল্ডিংটা করার আগে কিন্তু আর্কিটেক্টের ব্রেনের মধ্যে চলে এসেছিল, তারপরে কিন্তু এটা সে ডিজাইন এক্সিকিউট করে, হয়েছে। তারপরে সেটা মিস্ত্রিরা দিয়ে সেই কনস্ট্রাকশনটা তৈরি হয়। এক্স্যাক্টলি সমস্ত জিনিসেরই তেমনি একখানা ব্যাপার থাকে। আমরা যে প্রোডাক্টটা বিক্রি করি, সেটা আপনি আপনার সব থেকে কষ্টার্জিত জিনিসটা আপনি আমার কাছে দেন, আমি সেটা নিয়ে একটা প্ল্যানিং করি, এবং সেটা এক্সিকিউট করা আপনিই করেন, আমি সঙ্গে সাপোর্ট করি। কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয় আফটার 10, 15, 20, 30 ইয়ার্সের পরে, ওইটা তখন আপনার কাছে আসবে। সোশ্যাল মিডিয়া বা ধরুন এআই এর মাধ্যমেও আজকালকার দিন ইনভেস্টমেন্ট হয়, কিন্তু যে জিনিসটা দেখা যায় না, ছোঁয়া যায় না, সেই জিনিসটার সাথে যদি কোনো কারণে মিসকমিউনিকেশন। মিসকমিউনিকেশন হয়, আর সেকেন্ড হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে টাচ উইথ মি। আমি যখন আপনার কাছে বসে একটা, যেরকম আমরা দুজনে যে কথা বলছি, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি, একটা ফিলিংসের মধ্যে থাকছে। কিন্তু ধরুন যখন কেউ একটা প্রেজেন্টেশন পাঠিয়ে দিল, আপনি ওই সময়টাতে 10 লাখ টাকা পাবেন, কি 50 লাখ পাবেন, কি 2 কোটি টাকা পাবেন, এইটার কতটা সত্যতা আছে, কতটা কি আছে, কতটা বেসটা কীরকম, যখন ধরুন আমি আপনার সামনাসামনি বসে কথা বলবো, এবার খানিকটা হয়তো ঠিকঠাক মনে হবে। তারপরে আরেকটা আমি ক্রস কোশ্চেনও করতে পারি, আচ্ছা নীলকমল দা, এটা হ্যাঁ, না হলে ওটা কি হয়, সেটা তো ওইখানে একদম। হতে আর পারবে সেকেন্ড না। আরেকটা জিনিস যেটা হতে পারে, যেরকম ধরুন আজকে ধরুন আমার কাছে কেউ হেলথ ইন্স্যুরেন্স নিল, সে হয়তো ধরুন ভেরি রিসেন্টলি এরকম হয়েছে, আমাদেরই একজন রিনাউন্ড, আমার একজন খুব ভালো ক্লায়েন্ট, সুনামধন্য এক ভদ্রলোক, উনি অসুস্থ হয়েছেন, ওনার পেপারসগুলো, হেলথের পলিসি সব ওনার মিসেস উনি হ্যান্ডেল করেন। এবার ভোরবেলায় ওনাকে নিয়ে হসপিটালে চলে গেছে। এবার যাওয়ার পরে এবার হসপিটাল বলেছে যে হেলথ ইন্স্যুরেন্সের পেপারগুলো দিন। তখন ওনার ম্যাডাম বলছেন যে আমি তো ওগুলো আনিনি, এবং আমার কোথায় আছে জানিও না, আমি দেখে নিচ্ছি, আপনাকে পরে দিচ্ছি। উনি বাড়িতে এসে খুঁজে দেখেন যে কোনো পেপারস নেই। এবার সঙ্গে সঙ্গে উনি আমাকে ফোন করলেন, নিকলাম আমাদের এরকম এরকম ব্যাপার, দাদা অ্যাডমিটেড, হেলথ ইন্স্যুরেন্সের পেপারগুলো রিকোয়ারমেন্ট। আমি বললাম ঠিক আছে ম্যাডাম, আপনি ইউ গিভ এ জাস্ট 1 আওয়ার। আমি আমার অফিসের স্টাফদেরকে বলে ওনার যত হেলথের পেপার ছিল সমস্ত কিছু আমি রেডি করে হসপিটালে পাঠিয়ে দিলাম, ওনার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেল। কিন্তু এই ধরুন ব্যাকআপটা। এই ব্যাকআপ, এবার ধরুন কোনো কারণে কোনো একটা লাইফ ইন্স্যুরেন্স একটা ক্লেম হলো, এবার এই ক্লেমের প্রপার ওয়েটা কিভাবে হবে? আপনি ধরুন একটা অনলাইন থেকে পলিসি নিলেন, ডেফিনেটলি আপনি হয়তো অনেক টেক্স সেবি, আপনি অনলাইনে মেল পাঠানো এটা আপনার কাছে খুব সহজ, কিন্তু মেবি হয়তো আপনার হাজব্যান্ড বা আমার ওয়াইফের কাছে সেটা সহজ নাও হতে পারে। এবার ধরুন তারা হয়তো ধরুন অতটা মেল করতে পারে না, হয়তো তারা ধরুন হয়তো ততটা মানে মেল পাঠানো, ল্যাপটপ ততটা ইজি নয়, এবং তাদের ডাউনলোড করে নিতে হবে, এখানে যেতে হবে, এইসব এই অফিসে, প্রসেসটার এই সম্বন্ধে প্রসেসগুলো জানেনই কেউ না। জানে না। জেনারেলি ধরুন আমাদের এই যে ক্লেম প্রসিডিওর যেটা, সেটাও একটা বেশ ভালো সুন্দর প্রসিডিওর, কিন্তু এটা একটা ওয়ে আছে। ফার্স্ট
ফর্ম নিতে হবে, সাবমিট করতে হবে, এই পেপারস ওই পেপারসগুলো সঙ্গে দিতে হবে, তখন ক্লেমেরও একটা পদ্ধতি আছে। এবার ধরুন আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া থেকে একটা কোনো মানে ধরুন এআই এর ইনস্ট্রাকশন মতন কোনো একটা প্ল্যান নিলেন, বা ধরুন অনলাইন থেকে কোনো একটা পলিসি বাজার বা হ্যান ত্যান কোথাও থেকে পলিসি কিনলেন, কিন্তু এই সার্ভিসগুলো আপনাকে কে প্রোভাইড করবে? আপনার হয়তো ধরুন আজকে আপনি একটা পলিসি নিলেন, আপনার পলিসিটা আপনার মায়ের নামে নমিনি করা ছিল, মা মারা যাওয়ার পরে এই নমিনিটা চেঞ্জ করতে হবে, এইটা হয়তো আমাদের করাই হয়নি, তখন আপনাকে কেউ অ্যাডভাইস করার নেই। কিন্তু আমরা কি করি, আমাদের মতন অ্যাডভাইজাররা কি হয়, আমরা যখন রেগুলারলি ক্লায়েন্টের সাথে মিট করি, আমরা দেখলাম বাড়িতে এইরকম একটা বিপদ হয়েছে, সঙ্গে সঙ্গে আমরা বলি স্যার আপনার এই পলিসিটা কিন্তু আমরা মায়ের নামে নমিনি করা ছিল, এটা চেঞ্জ করতে হবে। নমিনির এই ব্যাপারটাতে ধরুন উনি ভুলেই গেছেন, ওনার মায়ের নামে নমিনি করা রয়েছে, ওনার কোনো একটা বিপদ ঘটলো, হয়তো মা মারা গেছেন, এবার মায়ের রিলেটিভ যারা তারা ওইটাতে ক্লেম করবে, ওনার ছেলে মেয়েরা ক্লেম করতে পারবে না। কাজে এই যে প্রসিডিওর, আরও এরকম অনেক ঘটনা হয়, ধরুন আপনি হয়তো গ্রামের বাড়ির ঠিকানাতে আপনি একটা পলিসি নিয়েছিলেন, এবার আপনি বাড়িটা চেঞ্জ করে কলকাতায় চলে এসেছেন, পলিসির মধ্যে সেই গ্রামের বাড়িরই ঠিকানা রয়েছে, আপনি তো অনলাইন পলিসি বাজার থেকে পলিসিটা নিয়েছিলেন, এবার ওইটা তো কেউ আপনাকে বলেনি যে আপনার পলিসির অ্যাড্রেসটা চেঞ্জ করার দরকার, কিন্তু পলিসির অ্যাড্রেসটা চেঞ্জ হয়নি। এবার ধরুন কোনো কারণে এলআইসি বা ধরুন অন্য কোনো অর্গানাইজেশন আপনার কিছু ইনফরমেশনের জন্য আপনাকে চিঠি পাঠালো, আপনি জানতেই পারলেন না, তখন ওইটা তো গ্রামের বাড়িতে গেছে। তো এই যে জিনিসগুলো আপডেশন করা, তারপরে ধরুন আপনি আপনার একটা বাচ্চার জন্য একটা পলিসি করিয়েছেন, বাচ্চার তখন 5 বছর বয়স ছিল, ওর যখন 18 বছর বয়স হয়ে গেছে তখন পলিসিটার মধ্যে নমিনেশন করার দরকার, তখন ওইটা আপনি ওর বাবা হিসাবে প্রপোজার ছিলেন, ও তখন লাইফ অ্যাসিওর ছিল, যখন ও বড় হয়ে গেল তখন ওই পলিসিটা বাচ্চাটার নামে কনভার্ট হবে 18 বছরের পরে, এবং তাকে নমিনি সেট করতে হবে। এবার যদি ধরুন পলিসি বাজার থেকে পলিসি কিনেছেন, আপনি তো জানেন না যে ওরাও আপনাকে ইন্টিমেট করেনি যে আপনার এইটাকে চেঞ্জ করতে ওরা হবে কি বা করে না সেটা, মানে সেটা কি দেখুন, ওই ওরা গাইডলাইন? হয়তো ধরুন করে, হয়তো করে না বলবো না, তার কারণ ওরা হয়তো করে, কিন্তু আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, ওরা হয়তো চিঠি পাঠালো আপনি পেলেন না, আপনার হয়তো মেল আইডিটা আপনি আগের কোনো অফিসের মেল আইডি দিয়েছিলেন, মেল আইডি চেঞ্জ হয়েছে, হয়তো আপনি সেটা আপডেট করেননি, আপনার ফোন নাম্বার চেঞ্জ হয়েছে হয়তো, বা ধরুন আপনি হয়তো কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া ছিল, সেই ব্যাঙ্কটা হয়তো অন্য কোনো ব্যাঙ্কের সাথে মার্জার হয়েছে, হওয়ার পরে আপনার ব্যাংকের আইএফসি কোড নাম্বার চেঞ্জ হয়ে গেছে গিয়ে, সেটা আপনি ওদের পলিসিতে জানানো হয়নি, তাহলে আপনার টাকা যদি কোনো কিছু আসার থাকে তাহলে হয়তো ওই পুরনো এই অ্যাকাউন্টটার মধ্যে ঢোকার কথা, কিন্তু ঢুকছে না, ওটা বাউন্স করে চলে যাচ্ছে। আচ্ছা, এই যে টেকনিক্যাল যে জিনিসগুলো সেগুলো কিন্তু অনলাইনেতে ডেফিনেটলি হয়, কিন্তু এই অ্যাডভাইজার থ্রু যাওয়া উচিত, তাহলে গাইডটা পেতে পাওয়া পারে যায়। সবসময়। আর আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে ধরুন আমি আপনার বাড়িতে আজ লাস্ট 5 বছর আসছি কি 10 বছর ধরে আসছি, আপনার বাড়ির ফিনান্সিয়াল কীরকম পরিকাঠামো, আপনার বাবা কীরকম করতেন, আপনার হাজব্যান্ড কীরকম রোজগার করতেন, আপনার ছেলে কি করছে, এই যে পরিকাঠামোটা আমার কাছে অনেকটা জানা, এইটার উপরে আমি বেস করে আপনাকে কিছু ফিনান্সিয়াল গাইড করতে পারি, কিন্তু এআই তো সেটা পারবে না। এআই তো অটোমেটেড আপনি যা ইনফরমেশন দেবে সেরকমভাবেই দেবে, হয়তো প্রেজেন্ট সিচুয়েশন অনুসারে আপনাকে গাইড করছে, কিন্তু আপনার বাড়িতে যেরকম ধরুন আমি এসছি, আমি আপনার আপনার ছেলের বিয়েতে আমি গেছি, আপনার ছেলের বিয়েতে 5,000 লোকের অ্যারেঞ্জমেন্ট, এআই তো এটা জানে না যে আপনি এইরকম সোসাইটি নিয়ে আপনি চলাফেরা করেন, আপনি এইরকম আপনার খরচের মানে এরকমভাবে খরচ করেন আপনারা, তো আপনার বাড়িতে কোনো ছোট অনুষ্ঠান জন্মদিন হলে পরে 150-200 লোকের অ্যারেঞ্জমেন্ট, এটা তো এআই এর কাছে ইনফরমেশান নেই, আমি জানি এটা, তার কারণ সেরমভাবেই আপনাকে প্ল্যানিং আমার দেওয়া উচিত যে আপনার কোনো যখন অনুষ্ঠান, বা আপনি যদি কোনো মেয়ের বিয়ের জন্য বা মেয়ের এডুকেশনের জন্য কিছু প্ল্যানিং করতে চান, তাহলে কীরকম হওয়া উচিত। 5,000 টাকা দিলে পরে আপনার 5,000 টাকা করে মাসে মাসে দিলেন, বছরে 60,000, মেয়ের বিয়ের সময় আপনি হয়তো 30 লাখ টাকা পেলেন, আপনার মেয়ের বিয়ে 30 লাখ টাকায় কিছুতেই হবে না, আপনার মেয়ের বিয়ের সময় 1 কোটি টাকার দরকার হবে, তাহলে 5,000 না, হয়তো এটা আপনার কাছে 10,000 টাকা কি 15,000 টাকা মান্থলি আপনাকে দিতে হবে। তো এই যে ধরুন টাচটা, ফিলিংসটা, এইটা আমাদের সাথে পলিসিগুলো করলে পরেই হয়। সোশ্যাল মিডিয়াতে বা ধরুন অনলাইনে পলিসি নিলে পরে এগুলো হবে না তা নয়, কিন্তু এই ফিলিংসটা থাকবে না, এই টাচটা থাকবে না, এই সার্ভিসগুলো গ্যাপ থাকা, এই সার্ভিসগুলো গ্যাপ থাকবে, যে সার্ভিসগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এইটা আমাদের সাথে কেউ যদি পলিসি নেয় তাহলে
এগুলো এক্সট্রা এক্সট্রা ফেসিলিটি পাওয়া বলা যায়, যায়, রাইট। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, কত বছর বয়সে মূলত মানে পলিসি করা উচিত? সেরকম কি না এটা এজ কোনো লিমিট? না এটা 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 গুড কোশ্চেন ম্যাডাম। সেটা হচ্ছে এরকম, দেখুন, পলিসির কোনো বয়স সেরকম নেই। যে জিনিসটা ইন্স্যুরেবল তারই ইন্স্যুরেন্স হওয়া উচিত। ধরুন আমি যদি আমার 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 যেরকম ছেলে মেয়ে হওয়ার সাথে সাথে আমি ওদের নামে চাইল্ড এডুকেশন পলিসি করিয়েছিলাম। এডুকেশন পলিসি, আমার ছেলের এখন 18 বছর বয়স, আমার ছেলের এডুকেশনের জন্য যে টাকাটা দরকার অটোমেটিক্যালি ওর কাছে আসছে, আমি ওখান থেকে ওর এডুকেশনের জন্য দিয়ে দিচ্ছি। তার মানে আমার ছেলের যখন 0 এজ ছিল তখন আমি ওর জন্য এডুকেশন প্ল্যান করিয়ে নিয়েছিলাম। আচ্ছা। কাজে এইটা যেরকম একটা বিষয়। আরেকটা জিনিস হচ্ছে, ধরুন যে ছেলেমেয়েরা নতুন চাকরি পেয়েছে, 20 বছর, 22 বছর বা 23 বছর বয়সে যে যারা চাকরি পেয়েছে, ওদেরও তখন ইনভেস্টমেন্ট করা যেতে পারে। এবং যারা ধরুন হাউস ওয়াইফ, বা ধরুন হয়তো বাড়িতে হয়তো কিছু ছোটোখাটো কিছু কাজকর্ম করছে, তাদেরও ইনভেস্টমেন্ট থাকা উচিত। আর ইনভেস্টমেন্টে বেসিক্যালি কোনো এমনি অ্যাসা যেরকম নয় যে এই বয়স থেকেই করতে হবে। তো যে কোনো বয়সেরইতে করানো যায় এবং করাটা উচিত। তার কারণ ইনভেস্টমেন্ট ছাড়া কিন্তু কোনো মানুষ সার্ভাইভ করাটা মুশকিল। ইনভেস্টমেন্ট হচ্ছে একটা মানুষের মেরুদণ্ড। আমি সকলকেই বলি যে আপনার যদি মেরুদণ্ডটা যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার ইনভেস্টমেন্ট যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনার মেরুদণ্ড ঠিকঠাক থাকবে। আপনি মানে কারোর উপরে ডিপেন্ড, হ্যাঁ, একদম সোজা কারোর থাকতে উপরে পারবে। একদম, হ্যাঁ, কারোর উপরে ডিপেন্ড হতে হবে না। আপনি, আপনার হয়তো কিছু একটা রিকোয়ারমেন্ট, আপনার হয়তো একটা কিছু কিনতে চাইছেন, কিছু কারোর কাছ থেকে চাইতে হবে। যদি আপনার ইনভেস্টমেন্ট স্ট্রং থাকে, আপনার কারোর কাছে চাওয়ার দরকার নেই। আপনি ছোট্ট ছোট্ট করেই করুন, কিন্তু ইনভেস্টমেন্টটা প্রপার ওয়েতে করাটা উচিত। তার মানে দর্শকদেরকে বলছি যে মেরুদণ্ডের কথাটা যখন আসে, আমরা তখন জানি যে মেরুদণ্ড সোজা রাখা আমাদের সকলেরই দরকার সর্বক্ষেত্রেই। কিন্তু ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও মেরুদণ্ডটা যদি ঠিক থাকে, অর্থাৎ ইনভেস্টমেন্ট সঠিক জায়গায় সঠিক পদ্ধতিতে হয় এবং সঠিক মানুষের কাছে, তাহলে কিন্তু মেরুদণ্ড সোজা থাকবে এবং আমরা নিজেদের কাছে নিজেরা ভীষণই শক্তিশালী হয়ে উঠব। কারোর উপর ডিপেন্ড করতে হবে না ভবিষ্যতে। আহ, এবার আমরা পরবর্তী কোশ্চেনে যাব। সেটা হচ্ছে যে ধরুন 40 বছর বয়স কারুর, তার ধরুন সন্তান হলো, তখন তাকে কি ইনভেস্টমেন্টের কিরমভাবে পরামর্শ আপনি দেবেন? দেখুন, 40 বছর বয়সে তার যদি কোনো সন্তান হয়, তাহলে ভীষণভাবে তার ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট। তার কারণ 40 বছর বয়সে যদি কারোর সন্তান হয়, তার বাচ্চাকে দাঁড়াতে মিনিমাম 20-21 বছর বয়স সময় লাগবে। তার মানে তার রিটায়ারমেন্ট হয়ে যাবে। এবার ধরুন যদি তার কোনো একটা কোনো একটা বিপদ ঘটে তার জীবনে, যদি মানে কোনো একটা কি বলে, মানে যদি কোনো একটা হঠাৎ কোনো একটা মৃত্যুই, হ্যাঁ। অ্যাক্সিডেন্টাল কোনো ইনসিডেন্ট ঘটে, তখন বাচ্চাটার যাতে এডুকেশন কোনো কারণে স্টপ না হয়, এবং ওনার ফ্যামিলি যাতে সব সময়ের জন্য ঠিকঠাক থাকে, ওনার মিসেস যাতে কারোর উপরে ডিপেন্ডেন্ট না হতে হয়, এবং উল্টোটাও, যদি মিসেস কাজ করে তার হাজব্যান্ড যাতে কারোর উপরে ডিপেন্ডেন্ট না হতে হয়, সেই জন্যে প্রপার ইন্স্যুরেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং সেই ইন্স্যুরেন্সটা রিকোয়ারমেন্ট আপ টু বাচ্চার দাঁড়ানো অবধি। মানে ধরুন বাচ্চাকে দাঁড়াতে গেলে মোটে মিনিমাম 21-22 বছরের আগে তারা নিশ্চয়ই, তো হ্যাঁ। জব পাবে না। তখন তার এখন 4 বছর, এখন গ্র্যাজুয়েশন কোর্স 4 বছর, তারপরে ধরুন মাস্টার্স করতে আরও 1 বছর। তার মানে হচ্ছে 18 আর 5 হচ্ছে অলমোস্ট 23 বছরের কাছাকাছি। তারপর থেকেই বাচ্চারা চাকরি বাকরি পেয়ে যায়। তার মানে 20 বছর আর হচ্ছে 23, তার মানে 63 বছর বয়স অবধি তাকে সুস্থ স্বাভাবিক থাকতে হবে তার বাচ্চাকে মানুষ করবার জন্যে। তো সেই জন্যে ডেফিনেটলি তাকে কোনো চাইল্ড এডুকেশন প্ল্যান যদি হয় তো বেটার। আর তার আগে নিজের একটা সাফিসিয়েন্ট ইন্স্যুরেন্স থাকাটা উচিত। যদি কোনো ফ্যাটাল কন্ডিশন ঘটে, তাহলে তার যাতে ফ্যামিলি যাতে কোনো ডিস্টার্ব না হয়। আমি একটা এক্সাম্পল দিই। আমার ভেরি রিসেন্টলি আমার কোনো একজন ক্লায়েন্ট, উনি বিল্ডার্স ছিলেন, উনি হঠাৎই একটা মানে ভাবে মারা যান, হঠাৎই অ্যাক্সিডেন্টলি মারা যান। এবং ওনার দুটো বাচ্চা, একটা বাচ্চার বয়স হচ্ছে 12 বছর, আরেকটা বাচ্চার বয়স হচ্ছে সম্ভবত 7 কি 8 এরকম হবে। ওহো। এবং ওনার মিসেসের বয়স হচ্ছে 36, আর ভদ্রলোক 41 এজেতে মারা যান। তো ভদ্রমহিলা একেবারে পুরো ভেঙে গেছিলেন একদম। তারপর আমি যখন ওনাকে বলি যে আপনার কোনো চিন্তা নেই, উনি জাস্ট প্রিমিয়াম দিয়েছিলেন আমার কাছে, জাস্ট 2 ইয়ার্স, 2 বছরের প্রিমিয়াম দিয়েছিল। এটাকে আমাদের ভাষায় আর্লি ক্লেম বলে। এবং আর্লি ক্লেম হলে অনেক কিছুর অনেক বেশি কি বলে পেপারস ছানবিন হয়।
তো ভদ্রমহিলাকে আমি যখন একটা, এবং আমি খুব তাড়াতাড়ি এই ক্লেমটা সেটেল করতে পেরেছিলাম 2 মাসের মধ্যে, 2 মাসও না, 1 মাস প্লাসের মধ্যে আমরা ক্লেমটা সেটেল করতে পারি। এবং যখন ওনাকে আমরা চেকটা দিই এবং যখন ওনার ওই টাকাটা ওনার অ্যাকাউন্টে ঢোকে, তারপরে ভদ্রমহিলা আমাকে একদম পুরো একদম রাত্রি 10টা নাগাদ ওনার অ্যাকাউন্টে টাকা ঢোকে, ভদ্রমহিলা মানে কাঁদছেন এবং হাসছে। এটা বলতে গিয়ে আমার শরীরটা কিরকম হয়ে উঠছে। তো উনি কাঁদছেন এবং হাসছেন মানে এরকম আনন্দে। ভাবে, হ্যাঁ এরকম ভাবে আমাকে বলছে, দাদা আপনার টাকাটা এসে গেছে। আমি বললাম যে আমার টাকা এসে গেছে? তখন উনি বলছেন যে দাদা আপনার দাদার জন্য আপনি যে ক্লেমটা করেছিলেন, মানে ক্লেমটা সাবমিট করেছেন, ওই টাকা এসে গেছে। আপনি আজকে রাত্রিবেলা এসেই আমার থেকে টাকাগুলো নিয়ে আপনি কোথায় ইনভেস্টমেন্ট করলে আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে শাক ভাত নুন ভাত খেয়ে ওদের প্রপার এডুকেশনটা দিতে পারো, সেইটা আপনি করে দিন। আমি বললাম যে ম্যাডাম রাত্রি 10টা বাজে, এখন না যাওয়াটাই ঠিক। বলছেন না না, আপনি আজকে রাত্রেই আসুন। আমি ওনার বাড়িতে ওই রাত্রিবেলাতে গিয়েই ওনার সমস্ত পেনশন, মানে আমাদের কিছু প্ল্যান আছে যেগুলোতে একটা ফিক্সড অ্যানুইটি পাওয়া যায়, এবং যে অ্যানুইটিটা ওনার কাছে আসছে ওনার দুটো বাচ্চার, উনি বললেন দাদা এনাফ টু আমার কাছে, আমার দুটো বাচ্চার পড়াশোনা এবং আমার খাওয়া দাওয়া সম্পূর্ণটাই আপনি মান্থলি যেটা বলছেন, আমি ফিগারটা শেয়ার করছি না, ওই যে ফিগারটা আমি বলেছি ওনাদের কাছে, উনি বলছেন যে এটা আমার ছেলে 2 মেয়ের কাছে এবং আমার জন্য যথেষ্ট। আর এবার এই সমস্ত কাজ করে যখন আমি বেরিয়ে আসি, ভদ্রমহিলা আমাকে নমস্কার টমস্কার করছেন। আমি বললাম যে এটার কোনো প্রয়োজনীয়তা নেই, তার মানে এটা আমার কাজ, এইটাই আমার কাজ, এইটাই আমি করি, এবং এই কাজটা করলে পরে আমার কাছে খুব ভালো লাগে। তো সেই জন্যে কী হয়, প্রত্যেকটা মানুষেরই না সাফিসিয়েন্ট ইন্স্যুরেন্সটা রিকোয়ারমেন্ট। মানে আমরা কি করি, অনেক এজেন্ট, আমরা যারা অ্যাডভাইজার হিসাবে কাজ করি, আমরা একটা জিনিস ভুল করি। ধরুন যে লোকটার ইনকাম মাসে 1 লক্ষ টাকা, আমরা হয়তো তাকে একটা 5 লাখ টাকার সাম অ্যাসিওর্ডের পলিসি দিয়ে দিলাম। যদি ওই লোকটার কোনো ইনসিডেন্ট ঘটে, ওনার মিসেসের কাছে জাস্ট 5 লাখ টাকা আসবে। 5 লাখ টাকা দিয়ে কী হবে? আজকের দিনে 5 লাখ টাকা ব্যাংক বা পোস্ট অফিসে রাখলে মান্থলি হয়তো 3,000 টাকার কাছাকাছি ইন্টারেস্ট আসবে, কিন্তু ওনার ইনকাম ছিল মান্থলি 1 লাখ। তো আমি আপনাদের এর মাধ্যমে সমস্ত অ্যাডভাইজারদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, এবং যারা পলিসি নেন তাদেরকেও বলবো যে সাফিসিয়েন্ট ইন্স্যুরেন্স। আপনি যে টাকাটা ইনকাম করেন, আপনার কিছু হলে পরে আপনার নমিনির কাছে ওই টাকাটার যাতে মান্থলি ইন্টারেস্ট আসে, সেইটাকে মানে মেপেই আপনার ইন্স্যুরেন্স করা উচিত। আমি মানে যেটা সেটা আপনাকে কত পার্সেন্টেজ ভাবছেন আপনি? পার্সেন্টেজ না, আমি যেটা আপনাকে বললাম, যে আমি প্রথমেই বললাম যেরকম ডাক্তাররা মেডিকেল টেস্ট করে পলিসি করায়, আমাদেরও ঠিক তেমনি মেডিকেল টেস্ট করে তার হিউম্যান ভ্যালু লাইফ কত, হিউম্যান কি লাইফস্টাইল যাচ্ছে হ্যাঁ তার? কী লাইফস্টাইল, এবং এই যে মান্থলি 1 লাখ রুপিস খরচ করে, এবং ধরুন উনারা যে 1 লাখ টাকা রোজগার করে, সে কিন্তু বিকেলবেলায় মেয়েকে নিয়ে আর বউকে নিয়ে গাড়ি নিয়ে আপনার ওই ফুটপাতে থেকে একটা চপ খাবে না। সে কিন্তু একটা কোনো একটা রেস্টুরেন্টে যাবে, রেস্টুরেন্ট, হ্যাঁ। বা ধরুন একটা কাফেতে গিয়ে ওখানটার মধ্যে বসে কফি খাবে বা কিছু স্ন্যাক্স তার খাবে। লাইফস্টাইলটা ডিফারেন্ট লাইফস্টাইলটা হবে। ডিফারেন্স। আফটার আমি বা আমার ক্লায়েন্টের অ্যাবসেন্টের পরে তার বাচ্চারা যাতে ওই ক্যাফেটাতেই যেতে পারে এবং ওই রেস্টুরেন্টটাতেই যাতে বা খেতে ওই পারে, স্কুলেই ওই পড়াশোনা স্কুলেই করতে। পড়াশোনা করতে, এক্স্যাক্টলি। এবং ওই যে বাচ্চাটা ধরুন বাবা মারা গেছে, তারপরে তাকে রিক্সায় করে স্কুলে যেতে হচ্ছে, সেটা যাতে না হয়, যেরকম পুল কারে যাচ্ছিল বা নিজের গাড়িতে, সেইটাই যাতে যায়। এই লাইফস্টাইলটা মেনটেন করবার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনার যতটা আপনি ইনকাম করেন, আপনার অ্যাবসেন্টে আপনার মিসেসের কাছে বা হাজব্যান্ডের কাছে ঠিক সেম পরিমাণের টাকা আসবে। সেই রকমভাবেই লাইফ ইন্স্যুরেন্সের সামেশনটা সেট করা উচিত। কোনো কারণেই এজেন্টদেরকে বলবো, যারা অ্যাডভাইজারি হিসাবে কাজ করে তাদেরকে বলবো যে একটা 5 লাখ 10 লাখ টাকার পলিসি সেল করাটা খুব ইজি। ক্লায়েন্টকে বললে পরে যে আপনি বছরে 25,000 দেবেন বা 50,000 টাকা দেবেন, ওনারা সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। এখন ওনার কাছে অনেকটা ইনকাম, 20-25,000 বা 50,000 টাকা দেওয়াটা ওনার কাছে কোনো কোনো সহজ ব্যাপারই না। ব্যাপার। কিন্তু ওই সহজ ব্যাপারটা কিন্তু ওনার অ্যাবসেন্টে ওনার ফ্যামিলির লোকের কাছে কিন্তু ভীষণ বিপদ হবে। কাজেই তার হিউম্যান ভ্যালু লাইফ ক্যালকুলেট করে তার পলিসিটাকে প্রপার লাইফ ইন্স্যুরেন্স দেওয়াটা উচিত। তার কারণ কোনো কারণেই আন্ডার মানে সামেশর বিক্রি করাটা উচিত না, এটা ভীষণ বড় ক্রাইম। এবং যে পলিসি নিচ্ছে এবং যে পলিসি বিক্রি করছে, তারা দুজনেই এটা কিন্তু ক্রাইম করছে, সমানভাবে সমানভাবে গুরুত্বপূর্ণ। ক্রাইম করছে। তার কারণ ধরুন কোনো একটা ধরুন আমি যে ক্লায়েন্টটার কাছে যে ডেথ ক্লেমের চেকটা দিয়েছি, যদি আমি ওনাকে বলতাম যে ম্যাডাম দাদা এই পলিসিটা করেছিল, আপনার কাছে 2 লাখ টাকা এসেছে, 2 লাখ টাকাটা ওনার 2 মাসে খরচ হয়ে যাবে।
উনি বলবে এই এই 2 লাখ টাকাতে আমি কি করব, এটা আপনার কাছেই রেখে দিন। তার মানে এটা আমার ফল্ট। আমি ওনাকে ঠিকঠাক মতন জাজ করে ঠিকঠাক প্রপার পলিসি বোঝাতেই দিতে পারেননি, পারি। হ্যাঁ। ঠিকঠাক মানে বোঝানোর মিনস হচ্ছে ধরুন আমি ওনাকে ঠিকঠাক মতন পলিসি দিতে পারিনি। ওনাকে আমার বলা উচিত ছিল যে আপনার এই সামেশরটা রিকোয়ারমেন্ট। এবং একটা জিনিস কি জানেন তো ম্যাডাম, সেটা হচ্ছে যে আমি যদি ওনাকে প্রপার বলি এবং ধরুন ডাক্তারেরা যে প্রেসক্রিপশন করে দেয়, কোনো কারণে ধরুন ডাক্তার 10 mg লিখেছে ওষুধটা খেতে হবে, আপনি কি কোনো কারণে ওটা 5 mg খেতে পারবেন? 5 mg খেলে পরে আপনার ডাক্তার যে পদ্ধতিতে ট্রিটমেন্ট করছে সেই পদ্ধতিতে ট্রিটমেন্ট হবে না, কারণ আপনার রোগ যেটা শরীরে থাকা সেটাই থেকে যাচ্ছে। কিন্তু আপনি লোককে বলছেন আমি ওষুধ খাচ্ছি, আমি লাইফ ইন্স্যুরেন্স পলিসি আছে, অ্যাবসলিউটলি ফেক। এইটা একদম আনজাস্টিফাইড। আমি ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকটা মানুষকে বলবো যে প্রপার ইন্স্যুরেন্স প্রয়োজন, প্রপার ইনভেস্টমেন্ট প্রয়োজন এবং প্রপার গাইডটাও প্রয়োজন। এইটাই ভীষণ ইম্পর্টেন্ট। প্রপার অ্যাডভাইজার তাই করেন যে আমার কি পলিসি, কোন পলিসিটা এক্স্যাক্টলি করা উচিত। আচ্ছা নীলকমলদা, এরকম আমরা শুনি এবং আমরাও অনেক সময় বলে থাকি যে পলিসি যারা করাতে আসেন বা কিছু, না আজকে থাকবো, এখন না পরে হবে, এরকম একটা ব্যাপার আছে আমাদের মধ্যে। বেশিরভাগ মানুষে, আপনার কাছে নিশ্চয়ই অনেক অনেক এরকম মানে মানুষ আছে যে না না আমি পলিসি করব না, এখন কি করব, দাঁড়াও কিছু রোজগার করি, এখন জমানোর কোনো প্ল্যান নেই, ওই ব্যাংক তো আছে, এরকম আপনি নিশ্চয়ই পেয়েছেন, কিভাবে হ্যান্ডেল এটা করেছেন? হ্যাঁ, এইটা ভীষণ একটা ইন্টারেস্টিং কোশ্চেন। এবং 29 বছর এই প্রফেশনাল কেরিয়ারে আসার পরেও আহ, বাচ্চা এসে বলে যে বাবা বলেছে বাবা বাড়িতে নেই, এই ঘটনাটা আমিও শুনি। হ্যাঁ। আহ, এইটা কি জানেন তো, এইটা না মানুষ মনে করে যে নীলকমল সাহা আজকে আমার কাছে এসছে মানে কিছু নিতে এসছে, কিছু নিয়ে চলে যাবে। আমি কিছু নিতে আসি না, আমি সবসময়ের জন্যে, দেখুন, রোজগার সবাই করে। রোজগার যে ডেলি বাজারে সবজি বিক্রি করছে সেও যেরকম রোজগার করে, আহ, আমাদের মুকেশ আম্বানিও রোজগার করছেন, প্রত্যেকটা মানুষই রোজগার করে। রোজগারটা আমাদের সকলকেই করতে হবে, কিন্তু তার মানে এটা নয় যে কেউ কিছু মানে আমরা যেরকমভাবে কাজটা করি, আমার রোজগারের থেকে বেশিটা ওনার কাছে আসে। যদি ধরুন হিসাব করি, যদি একটা 10 টাকা 100 টাকার হিসাব করি, আমার কাছে হয়তো 1 টাকা প্রফিট হয় আর ক্লায়েন্টের কাছে 99 রুপিসের প্রফিট হয়। এটা আমি ভীষণভাবে ফেস করি। আর সেকেন্ড হচ্ছে আমি নয়, আমার পুরো এইটা আমাদের একটা ইন্ডাস্ট্রিতে রেশিও আছে যে আমরা যদি 10 জন লোকের কাছে যাই, 2 জন লোক আমাদের অ্যাকসেপ্ট করে আর 8 জন লোক করে না, তার মানে রেশিওটা ভাবুন। আর আমাদের ভারতবর্ষে ইনশিওর পপুলেশনের জাস্ট এখন অবধি 13%, 13, এত হিউজ পরিমাণে ইন্স্যুরেন্স পপুলেশন, মানে ইন্স্যুরেবল পপুলেশন ইন্ডিয়াতে, যাদের কাছে ইন্স্যুরেন্স নেই। যেই জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যান ত্যানের মাধ্যমে 20 টাকা বা 12 টাকা বা ওই 500 টাকা দিয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এরকম ইন্স্যুরেন্স দিতে চাইছে, যেটা অন্য অন্য দেশগুলোতে যখন আমরা ইন্স্যুরেন্স পপুলেশন দেখি, সব দেশগুলোতে যদি আপনি মানে আমরা এটাতে স্ক্রিনেতে দেখি যে লাল, আর ইন্ডিয়াটাকে যখন দেখি কোনো কোনো জায়গাতে ইন্ডিয়া লাল লাল জায়গায় রয়েছে, মানে কোথাও কোথাও এতটা হয়। ফাঁকা, এতটা পুরো ইন্ডিয়াটাই ফাঁকা, ইন্স্যুরেন্স নিয়ে মাথাই ঘামায়। মাথায় মানুষ ভাবেই না। দেখুন, ইন্স্যুরেন্স হচ্ছে কি জানেন তো, ইন্স্যুরেবল আইটেমেরই ইন্স্যুরেন্স হয়। দেখুন, একখানা জিনিস আমি বলি, ধরুন আমি একটা সাইকেল কিনে আনলাম আর আমি একটা মার্সিডিজ গাড়ি কিনে আনলাম। মার্সিডিজ বা যে কোনো একটা কস্টলি গাড়ি, আপনাকে শোরুম থেকে রাস্তাতে বেরোতে গেলে পরে আপনাকে ইন্স্যুরেন্স পেপার না থাকলে আপনি বার করতে পারবেন না। আর আপনি যদি একটা সাইকেল কেনেন, একটা সাইকেলের দাম যদি 2,000 টাকা হয় কি 10,000 টাকাই হোক, সে সাইকেলটা আপনি রাস্তার মধ্যে নিয়ে বেরিয়ে যেতে পারেন, কিনে টাকা দিলেন আর সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেলেন। সেই জন্য গুরুত্বটা বুঝতে হবে কোন জিনিসটার ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স ভ্যালু কতটা, আর এই ইন্স্যুরেন্স ভ্যালু কার কতটা সেইটা আমরা মোটামুটি ওই কিছু মেডিকেল টেস্ট যেরকম বললাম সেরকম ফিনান্সিয়াল কিছু টেস্টের মাধ্যমে আমরা ওটাকে জাস্টিফাই করতে পারি যে আপনার এতটা ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট। আমরা আরেকটা জিনিসও ফেস করি, ধরুন কারোর কাছে হয়তো 3টে বাড়ি আছে, তার বিজনেসে হয়তো ধরুন মান্থলি 10 লাখ 15 লাখ 1 কোটি টাকা করে তার ইনকাম হচ্ছে,
সেই ভদ্রলোক হয়তো আমাদেরকে বলে যে আমার কাছে ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট নেই। তখন আমি যদি মারা যাই, আমার যা প্রপার্টিজ আছে সেই প্রপার্টি আমার ছেলে মেয়েরা যদি টোটাল বিক্রি করেও দিয়েও খায় তাও অফুরন্ত। ন্যাচারালি। এটা বলে একটা জিনিস কীরকম জানেন, সেটা হচ্ছে ধরুন আমার এজ এখন নিয়ার টু 50, গট ইট। আমি আরও ধরুন 12 বছর কাজ করব, আমার কাছে হয়তো 200 কোটি টাকার প্রপার্টি আছে, আমার মাসে হয়তো রোজগার হয়তো ধরুন 10 লাখ টাকা। তাহলে আমি যে আরও 10 বছর রোজগার করবো, এই 10 লাখ টাকাটা তো আমি আমার ফ্যামিলিকে দেওয়ার দরকার। আমি যদি আজকে না থাকি আর আমি যদি থাকি, তাহলে মাসে মাসে 10 লাখ টাকা করে আসবে, তাহলে 10 বছরে আরও আমার ফ্যামিলির কাছে 10 কোটি টাকার প্রপার্টি তৈরি হয়ে যাবে। আজকে আমি যদি 50 এজেতে গিয়ে যদি আমি মিস আপ হই, তাহলে আমার ফ্যামিলি এই টাকাটা লুজ করছে। আমার কোশ্চেনটা তার কাছে থাকে, আপনার কাছে ইনাফ মানি আছে, কিন্তু আপনার ফ্যামিলিকে কেন এই টাকাটার বঞ্চিত করবেন? সেটা ভীষণ ইম্পর্টেন্ট। অনেক লোক মনে করে যে আমার কাছে অনেক ওয়েলথ আছে। আজকে আপনি একটা জিনিস ভাবুন, মুকেশ আম্বানির কাছে ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট আছে, কিন্তু আজকে মানে অমিতাভ বচ্চনের কাছে ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট আছে, কিন্তু আজকে এদের কাছে সব থেকে বড় বড় ইন্স্যুরেন্স পলিসি তাদের কাছে, বিকজ অফ দে প্রোটেক্টেড দেয়ার রেস্ট অফ ইনকাম। যদি আজকে আমার কিছু হয়ে যায়, তাহলে আমার ফ্যামিলিকে ওই রেস্ট অফ ইনকামের টাকাটা আমি আমার ফ্যামিলির কাছে দিয়ে যাবো। দ্যাটস ওয়াই যাদের কাছে অনেক ওয়েলথ আছে, আমি সকল অ্যাডভাইজাররাও যদি কেউ শোনে, ভাবে ক্লায়েন্টকে বোঝানোটা উচিত। আপনার জীবনের যেটুকুনি সময় আপনি রয়েছেন, সেই সময়টুকুর টাকাটা যদি ইন্স্যুরেন্সের মাধ্যমে কাভার্ড হয়ে থাকে, যদি আজকে 10 কোটি টাকার ইন্স্যুরেন্স থাকে তার কাছে, তাহলে সে যদি তার কোনো দুর্ঘটনা হয়, তার ফ্যামিলির কাছে ওই 10 কোটি টাকাটা চলে আসবে। কাজেই তার ইনকামটাকে প্রোটেক্ট করা রইল। সেই জন্যে প্রত্যেকটা মানুষের কাছে ইন্স্যুরেন্সের প্রয়োজনীয়তা আছে। আর আপনি যেটা বললেন সেটা আমরা ভীষণভাবে ফেস করি, যে আমার কাছে অনেক দরকার টাকা নেই, রয়েছে আর বা এখন করবো না, পরে করবো। পরে করব, দেখা যাবে। আর হচ্ছে একটা জিনিস কীরকম জানেন, কেউ কিন্তু কোনো দিন ভাবতে পারেনি যে কলকাতা বিমানবন্দর থেকে প্লেনটা ওঠার পরে উইদিন 5 মিনিটসের মধ্যে প্লেনটা ক্র্যাশ হয়ে যাবে। তারা কিন্তু সেলফি ফ্লাইটে বসে তুলছিল, 10 মিনিটের মাথায় তার বডিও খুঁজে পাওয়া যায়নি। কাজেই কার কোন সময় কি বিপদ আসবে কেউ জানে না, গড হয়তো জানেন, কিন্তু গড এগুলো আমাদের কাউকে আগে থেকে চিঠি পাঠিয়ে জানিয়ে দেয় না যে 10 মিনিটের বাদে তুমি চলে যাবে, কাজে তুমি এখন পলিসি নিয়ে নাও। সেই জন্যে আমাদের মতন অ্যাডভাইজার বা যদি কেউ কোনো রকমভাবে জানতে পারেন যে ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট বা ইনভেস্টমেন্টের প্রয়োজন, ডেফিনেটলি তখন শুরু করাটা উচিত। না আসলে এলআইসি মানে আমি যেটা বলতে চাইছিলাম তখন, ওই যে মৃত্যুর পরের জন্য, তা আসলে এলআইসি করাটা কি শুধু মৃত্যুর পরের জন্য, না, 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 না। নাকি না। ইনভেস্টমেন্টের মতোই না, ভাবতে পারি? দেখুন এলআইসির পলিসি ইনভেস্টমেন্ট একটা পার্ট। তখন আমরা ভারতবর্ষে যে ইন্স্যুরেন্সগুলো বিক্রি করি, আমরা একটা রিটার্নও দিই, যেটা অন্য অন্য দেশেতে হয় না। বা ধরুন আপনি টার্ম পলিসি যদি নেন, তাহলে সেইগুলোর মধ্যে এই রিটার্নটা থাকে না। এলআইসির পলিসি কিন্তু শুধুমাত্র যে মারা গেলেই পাওয়া যাবে তা নয়। এলআইসির পলিসির ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরুন আপনি একটা পলিসি নিলেন, মানে আমি রামসাম যদু মধু, আপনাকে ধরার দরকার নেই, ধরুন কেউ একজন পলিসি নিয়েছে। আমার দুজন ক্লায়েন্ট, এক ভদ্রলোক, আমার অফিস গড়িয়া স্টেশনের কাছাকাছি, গড়িয়া স্টেশনের টিকিট কাউন্টারেতে ধাক্কা লেগে, ভদ্রলোক ক্যালকাটা পুলিশে চাকরি করতেন, উনি ধাক্কা লেগে পড়ে যায়, পড়ে গিয়ে পা দুটো গাড়ির নিচে চলে যায়, দুটো পা বাদ চলে যায়। সেই ভদ্রলোকের কিন্তু আমরা এখনও তাকে, ওনার পলিসি ম্যাচিওর হবে ওনার 60 ইয়ার্স এজে, এখন ওনার এজ আই থিঙ্ক 52 মনে হয়। আমি লাস্ট 5 ইয়ার্স ধরে ওনার মানে পার্মানেন্টলি ডিসএবিলিটি বেনিফিটস দিচ্ছি। উনি একটা পেনশন পাচ্ছেন, আমি দিচ্ছি না, এলআইসি থেকে আসছে ওনার কাছে আর কি, পার্মানেন্টলি ডিসএবিলিটি বেনিফিটস পাচ্ছেন উনি। আমার কোনো একজন ক্লায়েন্ট, উনি একটা অ্যাক্সিডেন্টে ওনার ডান হাত আর বা পাটা বাদ চলে গেছে। ওনার কিন্তু প্রিমিয়াম এদের কিন্তু প্রিমিয়াম দিতে হয় না, প্রিমিয়ামটা বন্ধ হয়ে যায়, এবং ওনার যে ফান্ডটা থাকে সেই ফান্ডটা ক্যালকুলেট করে একটা মান্থলি ওনার কাছে পেনশন আকারে আসতে থাকে, আপ টু যতদিন ওনার পলিসিটা চলবে। সাপোজ যে আমি যার কথা বললাম, আমার কোনো একজন ক্লায়েন্ট গিরিদা, ওনার 60 বছর বয়সে ম্যাচিওর হবে পলিসিটা, ম্যাচিওর অবধি উনি প্রত্যেক মাসে মাসে একটা করে টাকা পেয়ে পেনশনের যাচ্ছে, মতোই, মানে পেনশনের মতো টাকা, টাকা পেয়ে যাচ্ছে। এবং উনি আমাকে বলেন যে উনি
কলকাতা পুলিশে চাকরি করতেন। ওনার পলিসিটা খুব সুন্দর পলিসি ছিল এবং ওনার আয়ের সাথে পলিসিটাকে আমি সুন্দরভাবে ম্যাচ করে করিয়েছিলাম। উনি এখন যে পেনশন যে টাকাটা পায় এলআইসি থেকে, উনি যে এখন ওনাকে কম্পালসারি ভিআরএস নিতে হয়েছে, তখন উনি আর কাজ করতে পারছেন না দেখে ক্যালকাটা পুলিশ যা পেনশন দেয় তার থেকে মনে হয় আমরা বেশি দিই, মানে আমরা মিনস এলআইসি দিই। এলআইসি বেশি হ্যাঁ, দেয়। এটা আর উনি এবার খুব এনজয় করছেন যে আমার বিপদে এইরকম ঘটনার পরেও আমার সঙ্গে এই টাকাটা আসছে। আমার কোনো একজন ক্লায়েন্ট, ওই ভদ্রলোকের অ্যাক্সিডেন্টে একটা হাত একটা পা বাদ চলে যায়, ওনার প্রিমিয়াম ওয়েভ, গিরিদারও প্রিমিয়াম ওয়েভ, প্রিমিয়াম বন্ধ হয়ে গেছে কিন্তু ওনার কিন্তু একটা টাকা পাচ্ছে। এটা এলআইসি পলিসিতে সম্ভব, বেঁচে থাকলেও এলআইসির পলিসিতে পাওয়া যায়। আরও কী কী সমস্যা সুবিধা জানেন তো এলআইসির পলিসি থাকলে পরে? ধরুন ইউ হ্যাভ টু, যেরকম আপনি ইনভেস্টমেন্টের কথা বলছেন, ধরুন আমার হঠাৎ কিছু টাকার প্রয়োজন, কোথাও থেকে আপনি পাচ্ছেন না, এলআইসির পলিসি থেকে লোন নিয়ে নিন এবং আপনি টাকা দিতেই পাচ্ছেন না, আপনার কোনো সিভিলে এফেক্ট পড়বে না, তখন আপনি আপনার টাকা থেকেই নিচ্ছেন। আপনি যদি মানে ওই যে টাকাটা আপনি লোন নিয়েছেন সেই লোনের ইন্টারেস্ট বা প্রিন্সিপালও শোধ করছেন না, কিচ্ছু যায় আসে না, আপনি প্রিমিয়ামটা দিয়ে যান, ম্যাচুরিটিতে যে টাকাটা আপনি লোন নিয়েছেন ইন্টারেস্ট সমেত ম্যাচুরিটিতে আমরা কেটে নেবো, আপনার কোনো সিভিলে এফেক্ট পড়বে না। আপনি যদি এর পরবর্তীকালে কোথাও গিয়ে সিভিল চেক করেন, তখন আজকালকার দিনে মানুষ সবসময় জন্য মানে সিভিল চেক করে দেখে যে আমার সিভিল স্কোর কত। এলআইসির পলিসি থেকে কেউ লোন নিলে তার সিভিলে এফেক্ট পড়ে না। কাজে এই ফেসিলিটিসগুলো কিন্তু এলআইসি থেকে আসে। ধরুন আপনি একটা কোথাও থেকে লোন নিলেন, লোন নেওয়ার পরে আপনাকে একটা লোন প্রোটেক্টেড ইন্স্যুরেন্সের রিকোয়ারমেন্ট, আপনার কাছে যদি ধরুন সেই সময় মানে সেরকম ফান্ড নেই, তো আপনি এই পলিসিটাকেই আপনি ওখানটার মধ্যে শো করতে পারেন, এর ফলে আপনাকে আপনার এটা প্রোটেক্টও থাকবে। কাজে এলআইসির পলিসিতে শুধুমাত্র মারা গেলেই যে টাকা পাওয়া যাবে এরকম নয়, এই জীবিত থাকাকালীন মানুষের মধ্যে হ্যাঁ এগুলো পাওয়া যায়। আর হচ্ছে দেখুন অ্যাকচুয়ালি বিষয়টা কি জানেন তো, অনেকে না আমরা ভাবি যে এলআইসির পলিসি 15 বছর দিতে হবে, 20 বছর দিতে হবে, কিন্তু কিছু গড়তে গেলে পরে আপনাকে সময় বেশি দিতে হয়। আর ভেঞ্চার, ধরুন আপনি ওই যে মেলাতে কোনো একটা দোকান লাগালে পরে হয়তো আজকে এইরকম যেরকমভাবে চালিয়ে দিল 5 দিন 4 দিনের শেষ হয়ে গেল, কিন্তু আপনি যদি একটা বড় কিছু বানাতে চান আপনাকে ডেফিনেটলি সময় দিতে হবে। তো এলআইসি এরকম মধ্যে একটা। আচ্ছা, আপনি তো সরকারি কোম্পানিকে ডিল করছেন তার সাথে, না আমি এবার বলছি যে বেসরকারি এবং সরকারি বীমা কোম্পানি যেগুলো রয়েছে তাদের মধ্যে বেসিক পার্থক্যটা কোথায়? সরকারি বেসরকারি এই পার্থক্যটা ছাড়া। দেখুন, এক নম্বর হচ্ছে একটা এলআইসি হচ্ছে একটা ব্র্যান্ড, সারা পৃথিবীতে এলআইসি হচ্ছে এখন অবধি থার্ড লার্জেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি, এইটা একটা বিষয়। সেকেন্ড হচ্ছে এলআইসির কাছে সব থেকে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানি আর এলআইসির মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এলআইসির কাছে সভরেন বন্ড গ্যারান্টেড রয়েছে, মানে বিহাফ অফ রাষ্ট্রপতি, যেরকম আমরা নোট যেরকম বলি না, নোট যদি ডিস্ট্রয় হয়ে যায় সেটা আমরা যদি জমা দিই গভর্নমেন্ট আবার সেম ভ্যালুর নোট দিয়ে দেয়, এক্স্যাক্টলি এলআইসিতে এইটা আছে, যেটা প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানির কাছে নেই, যেটা আমাদের এলআইসির কাছে আছে সভরেন বন্ড গ্যারান্টি যেটা রয়েছে। এইটা হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় একটা অস্ত্র, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেহেতু আমরা গভর্নমেন্ট কোম্পানি সেহেতু এইটা, এবং আমরা কিন্তু গভর্নমেন্টকে আমাদের প্রফিটের 5% কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে প্রত্যেক বছর আমাদের চেয়ারম্যান কিন্তু এটা চেয়ারপারসন আমাদের কিন্তু দেন গভর্নমেন্টের কাছে। তো এর ফলে গভর্নমেন্ট আমাদের এই একটা এখনো আমাদের কাছে এই তাবিজটা রয়েছে রক্ষা করে, মানে সভরেন বন্ড গ্যারান্টি, মানে এটা যেটা কেউ দিতে পারবে না সেটা দিতে পারবে সেটা। ধরুন কোনো প্রাইভেট কোম্পানি যদি গভর্নমেন্টের কাছে না একটা 100 কোটি টাকার একখানা টাকা রেখে গভর্নমেন্ট আইআরডি এর কাছে এরকম রেখে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ওরা লাইসেন্স পায় ইন্ডিয়াতে পলিসি বিক্রি করার জন্যে, তো তখন যদি কিছু একটা বিপদ ঘটে তো ওখান থেকে যেটুকুনি টাকা রিকভারি, হয়তো ধরুন একটা কোম্পানি হয়তো 10,000 কোটি টাকা নিয়ে নিয়েছে, কিন্তু তার কাছে গভর্নমেন্টের কাছে হয়তো 1,000 কোটি মানে 100 কোটি টাকার একটা ফান্ড রয়েছে, তাহলে ওইটা দিয়ে সকলকে কিছুই করা যাবে না। কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে মানে এলআইসির কাছে যেটা আছে সেটা হচ্ছে যে সভরেন গ্যারান্টির ফলে আপনার এই জিনিসটা ক্লায়েন্টের কাছে আমাদের কাছে সবথেকে বড় একটা পাওনা, যে এটা এলআইসির সাথে আছে। আচ্ছা, এই যে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যখন মানুষ ডিসিশন নেয় তখন কি শুধুমাত্র রিটার্ন কি আছে সেটার উপরে ভিত্তি করে ডিসিশন নিতে হয়? এটা কি ডিসিশন কিভাবে নেবে? দেখুন, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে মানুষের গোলের সাথে তার ইনভেস্টমেন্টগুলো করাটা উচিত।
গোলটা হচ্ছে তার কাছে ইম্পর্টেন্ট। ধরুন আপনার কাছে একটা টাকা, আপনার মেয়ের বিয়ে হয়তো, ধরুন মেয়ের জেনারেলি আমাদের ছেলে মেয়েদের বিয়ে হয় হচ্ছে ধরুন 20 বছর থেকে 25-26 বছর বয়সটা ঠিকঠাক। এবার আপনি মেয়ের বিয়ের জন্য একটা টাকা রেডি করে রেখেছেন 30 বছর 35 বছরের সময়, সেই সময় টাকা পেয়ে কী করবেন? মেয়ে বিয়ে কি 35 বছর বয়সে দেবেন? এটা সেই জন্যে প্রয়োজন ভিত্তিক গোল সেটিং করে করা উচিত। যেরকম ধরুন আমার যেরকম ঘুরতে খুব ভালো লাগে, এবার ধরুন আপনার ইউরোপ ট্যুর করতে হবে। এবার আপনি প্ল্যান করলেন আমি 65 বছর বা 60 বছর বয়সে গিয়ে ইউরোপ ট্যুর করব, তখন আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে যাব। 65 বছরে যে জিনিসটা এনজয় করবেন, আর আপনি যদি ধরুন ৪৫ এটা বছরে বা 45 বা 40 বছর বা 35 বছরে যেটা এনজয় করবেন, সেটার মধ্যে অনেকটা ডিফারেন্স হবে। সেই জন্য সবসময়ের জন্যে ইনভেস্টমেন্টটা শুধুমাত্র ইন্টারেস্টের উপরে না তাকিয়ে গোল ভিত্তিক ইনভেস্টমেন্ট করাটা সব থেকে বেটার হয়। কারণ ধরুন আমি আমি আমার কাছে একটা টাকা আসবে আমার 70 বছর বয়সে, সেই সময়টাতে আমি আহ, মাংস থাকবো কিনা তারও ঠিক সেটাও ঠিক নেই। সেকেন্ড হচ্ছে আমি সেই সময়টাতে হয়তো বেড়াতে গিয়ে আমাকে ওখানটার মধ্যে বাল্লি খেয়ে থাকতে হবে। হ্যাঁ, এবার ধরুন আপনি 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 হয়তো ধরুন বুর্জ খলিফার 100 তলাতে বসে ওখানটার মধ্যে গিয়ে খুঁজবেন যে এখানে ভাই বাল্লি কোথায় আছে, তখন আমি কিছু খেলে পরে আবার তো প্রবলেম হয়ে যাবে। তো সেই জন্যে গোল সেট করে ইনভেস্টমেন্ট করাটা আমার মনে হয় উচিত। সেইখানটার মধ্যে কত ইন্টারেস্ট আসলো কি আসলো তার থেকে এটা বেশি ইম্পর্টেন্ট। এইটা সকলের এরকম করাটাই উচিত। আচ্ছা নীলকমল দা, আমি কেন, আমরা সবাই লক্ষ্য করছি যে বর্তমান প্রজন্ম মানে ইয়াং জেনারেশন, খুব অল্প বয়সে ছেলেমেয়েরা এখন চাকরি পেয়ে যাচ্ছে, ভালো চাকরি, হাই স্যালারি, তারা কিন্তু বেশ খরচাই করছে। সেই টাকা হয়তো কয়েক লক্ষ টাকা মাইনে পাচ্ছে, সে বড় একটা গাড়ি কিনে ফেললো, কিংবা বেড়াতে বিদেশ চলে গেল বেড়াতে, বা নানান ধরনের একটা ভীষণ বেশি খরচা করে ফেলছে। তাদের ক্ষেত্রে আপনার এই ইনভেস্টমেন্ট বা এর ইন্স্যুরেন্সের জন্য কি সাজেশন থাকবে একটু বলবেন? দেখুন, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এইটার মিশ্র প্রতিক্রিয়া আছে, আপনার। প্রতিক্রিয়া আছে। আমি দেখেছি অনেক ছেলে মেয়েরা যারা খুব স্ট্রাগল করে বড় হয় আর কি জীবনে, তারা কিন্তু এই জায়গাটাতে ভীষণ কেয়ারফুল, সচেতন। ভীষণ সচেতন। তারা কিন্তু ওরা বুঝে যে এই প্রবলেম থেকে এসছি, এই রকমভাবে আমাকে লাইফে দাঁড়াতে হবে এবং বাবা আমাকে সাপোর্ট করতে হবে। তারা কিন্তু ভীষণ কেয়ারি, তারা ভীষণ ইনভেস্টমেন্ট নিয়ে ভাবনা চিন্তা করেন এবং তাদেরকে আমরা পরামর্শটাও দিই। এবং কিছু কিছু আবার আছে, আবার অনেক ছোট ঘর থেকে আসা ছেলেমেয়েরাও আছে যারা একটা সময় পায়নি দেখে এখন তারা ওইগুলোকে এনজয় করতে করে, ভীষণভাবে এনজয় করে, তারা প্রপার ওয়েতে ইনভেস্টমেন্ট করে না। আমি প্রত্যেককেই বলি সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের ইনভেস্টমেন্টটা প্রপারভাবে থাকা উচিত। আমি একটু আগে যেরকম বলছিলাম যে মেরুদণ্ড, এক্স্যাক্টলি এমনি থাকাটাই উচিত। আজকে যে কোম্পানিটাতে ওরা কাজ করছে, আগামী দিনে সেই কোম্পানিটা ওকে রাখবে কি না, বা ওই কোম্পানিটা কতদিন সারভাইভ করবে, ও শিফট করে অন্য কোনো কোম্পানিতে গেলে পরে মাঝখানের যে পিরিয়ডটা, ধরুন একটা কোম্পানি চেঞ্জ করে আরেকটা কোম্পানিতে গেল, একটা গ্যাপ এই যে হয়ে গেল। গ্যাপ, যেটা ধরুন 2 মাস 1 মাসের জন্য তার রোজগারটা বন্ধ থাকবে, তাহলে এই 1 মাস 2 মাসটা সে কীভাবে চালাবে? এই সমস্ত প্ল্যানিংগুলো প্রত্যেকটা ছেলে মেয়েদের করা উচিত। দেখুন, খরচ করাটা খুব সহজ, কিন্তু যত্ন করে খরচ করাটা ভীষণ ভীষণ প্রয়োজনীয়তা। তার মানে বোঝা যাচ্ছে জীবনে যখন তখন এই গ্যাপটা তৈরি হতে পারে, একটা জব থেকে আরেকটা জবের একটা শিফটিং হতে পারে, অসুস্থতা হতে পারে, হায়ার স্টাডি হতে পারে, কিন্তু তার জন্য আমাদের ইএমআই অপেক্ষা করবে না, ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতেই হবে, সেটাও অপেক্ষা করবে না, এবং নিজের লাইফস্টাইলটাকে যেভাবে আমরা সাজিয়েছি, মানে আপনারা ইয়াং জেনারেশন যারা, তারা সাজিয়েছেন, সেটার কোনো অংশে কম করলেও চলবে না। তখন কি করে করবেন? সেই যে প্রপার ফাইন্যান্সিয়াল প্ল্যানিংটা নীলকমলদার মতো লোকেরাই কিন্তু আপনাদের দেবেন। এই ধরনের অ্যাডভাইজারের কাছেই আপনাদের আসতে হবে, যাতে সবটা একদম অবিকল একরকম থাকে, কোনো রকম টেনশন ক্রিয়েট না হয়। সেই জন্যই কিন্তু নীলকমলদার মতো অ্যাডভাইজারদের কাছে এসে পরামর্শ নিয়ে আপনাদের সঠিক সময় সঠিক ইনভেস্টমেন্টটা বা ইন্স্যুরেন্সটা করে দিতে হবে। নীলকমলদা, আমরা মোটামুটি শেষের দিকেই চলে এসেছি। আমি একটাই প্রশ্ন করব যে ভারতের বাইরে, আমাদের দেশের বাইরেও প্রচুর আপনার ক্লায়েন্ট রয়েছে, এবং দেশের বাইরে তারা পলিসি করতে চায়, ইনভেস্ট করতে চায় আমাদের ইন্ডিয়াতে,
এবং আমি জানি যে আপনি তাদের কাছে পৌঁছে গিয়েও আপনি ইনভেস্ট করিয়েছেন, মানে ইন্স্যুরেন্স করিয়েছেন। তাদের আর যারা এখনো করাতে পারেনি, মানে আপনার সাথে পরিচয় হয়নি বা এই পলিসিটা কিভাবে করতে হয় সেই সম্বন্ধেও কিছু জানেন না, তাদের সম্বন্ধে একটু বলে যান আজকে। এটা খুব ইন্টারেস্টিং এবং খুব ভালো কোশ্চেন। তার কারণ আমি যখন বিদেশে যাই, বিদেশে গেলে পরে একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে ধরুন আমি কারোর বাড়িতে গেলাম আমেরিকাতে বা লন্ডন বা ম্যানচেস্টার বা ধরুন অস্ট্রেলিয়া, যেখানেই হোক, আমি কোথাও গেলে পরে তার বাড়ির আশেপাশে যত বাঙালিরা আছে বা ইন্ডিয়ানরা আছে সবাই চলে আসে, এসে একটা আড্ডার মতন হয়। আর আমার কাজগুলো আমি করে আসি এবং যার কাছে গেলাম হয়তো তার সাথে আরও দুজন তিনজনের সাথে আলাপও হয় এবং তারাও না খুব অবাক হয়ে যায় যে দাদা এটা সম্ভব, আমি এখানে বসে ইন্ডিয়াতে এরকম পলিসি নিতে পারি। তো এটা খুব ভালো একখানা কোশ্চেন। অনেক ছেলে মেয়েদের মানে বাবা মায়েরা জানে না যে ছেলেরা হয়তো বিদেশে কাজ করছে, ওদের ইনভেস্টমেন্ট কীরকম করে হওয়া উচিত। দেখুন, এটা একটা সম্ভব, এটা খুব ভালোভাবেই হয় এবং সুরক্ষিত ইনভেস্টমেন্ট। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা বিদেশিদের, মানে আমার ইন্ডিয়ান অরিজিন যারা, তারা প্রত্যেকেই ইন্ডিয়াতে মানে এলআইসির পলিসি নিতে পারে এবং এরা ফিক্সড ডিপোজিটেও করতে পারে। আচ্ছা। এবং আমরা আমরা এলআইসি আমরা এনআরইতেও ট্রান্সফার করতে পারি। যারা এনআরআই এনআরও আর কি, তারা কিন্তু এই ব্যাপারটা ভীষণ, যে ইন্ডিয়াতে টাকা ইনভেস্ট করছি মানে ইন্ডিয়ান কারেন্সি আসবে, অ্যাবসলিউটলি রং। আমরা যদি তারা যদি ধরুন কেউ পাউন্ড দিল, কেউ ডলার দিল, আমরা তাদের কিন্তু তাদের রুপিতে কনভার্ট করে দিতে পারি। এটা কিন্তু সম্ভব এলআইসির পলিসির মাধ্যমে। আর সব থেকে বড় জিনিস হচ্ছে তারা ইন্ডিয়াতে পলিসি করছে কিন্তু তাদের লাইফ ইন্স্যুরেন্স কভারেজ কিন্তু ওখানেই হচ্ছে। আচ্ছা আচ্ছা। কোনো কিছু একটা বিপদ আপদ ওখানে যদি হয়, তাহলে কিন্তু তারা এলআইসি কিন্তু সেই পলিসির Support ক্লেমও দিচ্ছে। দেবে, হ্যাঁ আচ্ছা। ডেফিনেটলি ক্লেমও পাবে। কাজেই এটা সম্ভব এবং এটা মানে ভারতবর্ষে এটা অনেক রকম মানে হয়। আমি এটা ভীষণভাবে করি, কারণ আমার ইউএস আমি ট্রাই করি আমার যত মানে বিদেশি ক্লায়েন্ট যারা আছে ইন্ডিয়ান আর কি, তারা ওখানে থাকে, তাদের কাছে গিয়ে আমি এটা পলিসিটা বিক্রি করতে আমার সব থেকে বেশি ভালো লাগে। তার কারণ প্রথমেই বলছিলাম যে আমাদের এই প্রোডাক্টটাতে দেখা যায় না, টাচ করা যায় না, শুধু একটা ফিলিংস, হ্যাঁ একটা মাথার মধ্যে একটা শুধু প্ল্যানিং। তো সেই জন্য কি হয়, যদি আমি ওখানটায় যাই বা আমার ক্লায়েন্টরা যদি কেউ ইন্ডিয়াতে আসে, এটা একটা খুব ভালো হয়। আর আমি আরেকখানা জিনিস করি, সেটা হচ্ছে যে নীলকমল স্যার কাছে কোনো এলআইসির পলিসি করলে ইন্ডিয়া ঘোরা ফ্রি। ইন্ডিয়াতে তারা আসলে পরে তারা ফ্রি পাবে। তার কারণ হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে ধরুন আমরা কোনো পলিসি করলে পরে তাদের একটা মেডিকেল করতে হয়, হেলথ ইন্স্যুরেন্স মানে হেলথ চেক আপগুলো করতে হয়। তো আমেরিকাতে যদি আমরা ধরুন একটা ইসিজি, ব্লাড টেস্ট বা টিএমটি হ্যানত্যান এই সমস্তগুলো করি, মোটামুটি একটা বড় অ্যামাউন্ট হয়। সেই যদি ক্লায়েন্ট যদি ইন্ডিয়াতে এসে করে, ইন্ডিয়াতে মেডিকেল এই ব্যাপারগুলো অনেকটা কম খরচই হয়। কাজে আমার কাছে কেউ পলিসি করলে পরে আমি মেডিকেলটা ইন্ডিয়াতে করাই, আমি ওখানে যে মেডিকেল খরচটা দেবো বা ধরুন ওই আমার গভর্নমেন্ট যেটা দেবে, এখানে ইন্ডিয়াতে করলে অনেকটা কম খরচে হয়ে যায়। সেই জন্যে আমি প্রত্যেককে বলি আমার কাছে কেউ পলিসি করলে পরে ইন্ডিয়াতে ঘোরা ফ্রি। আচ্ছা আচ্ছা। তো এনআরআই পলিসি আমাদের বেসিক্যালি তিনটে পদ্ধতিতে হয়। এক, যদি ক্লায়েন্ট দেশে আসেন, মানে যে পলিসি নিচ্ছেন পলিসি হোল্ডার যদি দেশে আসেন, আর আমি যদি তার কাছে যাই, আর নাহলে মেল অর্ডার সিস্টেমে এই পলিসিটা হয়। এই তিনটে পদ্ধতিতে হয়, কিন্তু এর মধ্যে অনেক পেপারসের রিকোয়ারমেন্টগুলো থাকে, সেগুলো আমি টেক কেয়ার করে নেবো, সেগুলো নিয়ে কাউকে ভাবনা চিন্তা করার নেই। তার কারণ অনেক পেপার রিকোয়ারমেন্ট হয় এগুলোতে, এই সমস্ত পলিসিগুলো করবার জন্যে। সেটার জন্য আমি আছি, সাপোর্ট, ফুল সাপোর্ট, আমার অফিস ফুল সাপোর্ট দেবে এইগুলোতে। আর সেকেন্ড হচ্ছে টাকা কিন্তু যে 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 যেরকমভাবেই দিক, সে কেউ যদি পাউন্ড দেয়, কেউ যদি সিডি দেয়, বা ধরুন কেউ যদি অস্ট্রেলিয়ান ডলারও দেয়, তাহলে আমরা কিন্তু তাকে ওই অ্যামাউন্টই ফেরত দেবো, নট ইন্ডিয়ান রুপি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেটা কিন্তু সম্ভব। ভ্যালুটা ওইখানকারই থাকবে। ভ্যালু না, হ্যাঁ মানে ধরুন
আমরা টাকা যেটা ধরুন কেউ 10 লাখ টাকা পাবে, এই 10 লাখ টাকাটা আমরা অস্ট্রেলিয়ান মানিতে কনভার্ট করে দেবো, বা ধরুন ডলারে করে দিলাম, বা পাউন্ডে কনভার্ট হয়ে যাবে, এমন মানে তার দেশের তার ব্যাংক অ্যাকাউন্টেই চলে যাবে। আচ্ছা আচ্ছা এবার এগুলো ট্যাক্সেশন হ্যান ত্যান এগুলো আছে, সেগুলো সমস্ত আমি সব টেক কেয়ার করবো, এগুলো নিয়ে কোনো চিন্তার বিষয় নেই। এই টেক কেয়ার কথাটা আমার কিন্তু খুব ভালো লাগলো, কারণ একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে নীলকমলদা টেক কেয়ার করেন সবাইকে। এই যে বিপদের সম্ভাবনা থাকে, ভয় লাগে, ইন্স্যুরেন্স করব, কি হবে, কোথায় টাকা দিলাম, কতটা সুরক্ষিত, এই সমস্ত কিছুর সমস্ত ভয় কিন্তু এই দুটো কথা টেক কেয়ার, এই দুটো কথাতে নীলকমলদা কিন্তু একদম সমস্ত কিছু কাটিয়ে দিয়েছেন। আজকের আড্ডা থেকে আমরা এইটুকু জানতে পারলাম যে অনেক টাকা থাকলে হয় না, তাকে ঠিক মতো সঠিকভাবে সুরক্ষিত করতে হয় এবং ভবিষ্যতের জন্য চিন্তামুক্ত করতে নিজেদেরই এগিয়ে আসতে হয়। এই রকম নীলকমল সাহার মতো এই অ্যাডভাইজার, যিনি আমাকে ফাইন্যান্সিয়াল গাইড দেবেন, তার কাছে গিয়ে সঠিক পরামর্শ নিতে হবে। তবেই আমাদের জীবন সুরক্ষিত থাকবে, আমাদের শান্তি আসবে, আমরা সুস্থ এবং স্বাভাবিক এবং অবশ্যই সচেতন থাকতে পারবো। আজকে নীলকমলদার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পেরেছি এবং আপনারা বলবেন যে আর কি কি জানতে চান, কী ধরনের প্রশ্ন আপনার মনের মতো হলো এবং আপনার সাথে ভীষণ আপনাকে ছুঁয়ে গেল। নীলকমলদার অনেক গল্প, অজানা গল্পও করলেন, সেগুলো কিভাবে আপনাকে ছুঁলো সেগুলোও আপনি আমাদের সাথে আপনারা শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করুন, ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। আজকের মতো এখানেই আসবো। অসংখ্য ধন্যবাদ নীলকমলদা। থ্যাংক ইউ সো মাচ। Thank থ্যাংক you. ইউ।